তাহলে যে নর্মাল প্রবাবিলিটি কার্ভের লেফট সাইডে মোটামুটি 20% ডেটা, মিডিলে 60% এবং রাইট সাইডে আরও 20%। এই দিকটি হচ্ছে লো, এই রাইট সাইডটি হচ্ছে হাই এবং মিডিল সাইডটি হচ্ছে এভারেজ ডেটা অবস্থান করে। এই নর্মাল প্রবাবিলিটি কার্ভের মিন মিডিয়ান মোড একই সরলরেখায় অবস্থান করে, অর্থাৎ এই সরলরেখা যেটা মাঝে অবস্থান করছে। প্রশ্ন হতেই পারে যে স্যার কেন মিন মিডিয়ান মোড একই সরলরেখায় অবস্থান করে? কারণ এই যে ডিস্ট্রিবিউশনটা, এই নর্মালি যদি ডিস্ট্রিবিউশন হয় তখন সেই ডিস্ট্রিবিউশনটা হয় প্রতিসাম্য ডিস্ট্রিবিউশন, অর্থাৎ একটা সামঞ্জস্যপূর্ণ ডিস্ট্রিবিউশন। অর্থাৎ তুমি যে ওই যে ব্লুম ট্যাক্সোনমি অনুযায়ী যে প্রশ্ন করেছো, সেই প্রশ্নের উপর ভিত্তি করে যেহেতু তোমার একটা সুসামঞ্জস্যপূর্ণ বন্টন করেছো প্রশ্নটার, তাহলে তো সুসামঞ্জস্যপূর্ণতার ফলাফল বেরোবেই, এটাই তো স্বাভাবিক। সুতরাং ফলাফল যদি সামঞ্জস্যপূর্ণ হয়, মিন মিডিয়ান মোড একই সরলরেখায় অবস্থান করতে বাধ্য। আর যদি কোনো রকম তোমার ওই 20-60-20 যদি গোলমাল হয়ে যায়, সেখানে যদি তোমার ধরো 30-50-20 হয়ে যায়, তাহলে ধরে নেবে এখানে মিন মিডিয়ান মোড বিচ্যুত হচ্ছে, এদিক সেদিক চলে যাচ্ছে। আর এই মিন মিডিয়ান মোড -3 থেকে +3 অর্থাৎ টোটাল +-3 পর্যন্ত বিস্তৃত। এর আমরা আস্তে আস্তে বৈশিষ্ট্য যদি দেখি তখন সেখানে আমি দেখব, এখানে ডিটেলস এই জন্য বলছি না। এই স্বাভাবিক বন্টনের মূলত দুটি প্যারামিটার, একটি হচ্ছে মিন আর একটি হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। মিন প্রথমেই বললাম যেটা একদম মিডিলে অবস্থান করে, আর এই মিন থেকে সম দূরত্বে এই সিগমা স্কোরগুলি অবস্থান করে। কেন সিগমা স্কোরগুলি অবস্থান করে? উত্তর একই, মানে অবস্থান করে তো ঠিক আছে, মানে সম দূরত্বে কেন অবস্থান করে? উত্তর একই, যেহেতু বন্টনটি সামঞ্জস্যপূর্ণ, তাই তাদের এসডি গুলি সমান সমান দূরত্বে অবস্থান করে। এবং মিন মিডিয়ান মোড একই সরলরেখায় বললাম, এগুলো হলো। এখান থেকে প্রশ্ন হয় যেরকম, আমি একদম এখানে রেখেওছি প্রত্যেকটা, যে প্রশ্ন কিরকম হয়। স্বাভাবিক বন্টনের বিশেষ বৈশিষ্ট্য হলো এটি অপ্রতিসম, নাকি এটি একাধিক চূড়া বিশিষ্ট, গড় মধ্যমান ভূশিষ্টক সমান, এর কোনো মৌলিক পার্থক্য নেই। কোন অপশনটা হতে পারে? আনমিউট করে উত্তর দিতে পারো। হ্যাঁ, এক্স্যাক্টলি, ভেরি গুড। অপশন সি, মেন মিডিয়ান মোড একই সরলরেখায় অবস্থান করে। হ্যাঁ, গুড, ঠিক। নেক্সট দেখো, এটি একটি উল্টানো ঘন্টার মতো লাগে। কেন উল্টানো ঘন্টার মতো? ওই যে ছবিটা যে দেখাচ্ছিলাম দেখো, এই রকম। এই জন্য যে যেহেতু এখানে সব থেকে বেশি ডেটা রয়েছে, এইখানে জাস্ট একটা যদি তুমি ডান্ডি লাগিয়ে দাও, যেভাবে ওই ঘন্টা দেখবে ব্রাহ্মণ ঠাকুররা যেভাবে নিয়ে ঘন্টা নাড়ায়, ঠিক সেই রকম একটা দেখতে লাগে। এর থেকেও একটা প্রশ্ন হয় যে নর্মাল প্রবাবিলিটি কার্ভের যে চিত্র, সেটি কি রূপ হয়ে থাকে। সেখানে বিভিন্ন ধরনের অপশন থাকে, তার মধ্যে একটা উল্টানো ঘন্টার মতো বলা থাকে। এটা হতে পারে। এখানে আরেকটি যেটি মেন ভাইটাল জায়গা, যে তোমার আহ, 1 মিনিট দাঁড়াও তো। হ্যাঁ, যে এই এক্স অক্ষের দিকে তো নর্মাল প্রবাবিলিটি কার্ভের রেখাটা তো যাচ্ছে, কিন্তু এটা কখনোই এক্স অক্ষকে স্পর্শ করছে না। কেন স্পর্শ করছে না? এই স্পর্শ না করার কারণ হচ্ছে, বেশ কয়েকটি কারণ থাকতে পারে। একটা ধরো, যে যেহেতু এটা স্ট্যাটিস্টিক্স, তোমরা এটা জানো যে স্ট্যাটিস্টিক্সে কখনোই অ্যাকুরেট অ্যান্সার হতে পারে না। যেটা ম্যাথামেটিক্সে কি হয়, পারফেক্ট অ্যান্সার হতে পারে, কিন্তু স্ট্যাটিস্টিক্সে পারফেক্ট বলে কিছু হয় না। একটা সবই কি হয়, তোমার অ্যাপ্রক্স হয়, প্রায় বলতে পারি। সুতরাং যে এইখানে যে আমরা রেখাটা অঙ্কন করছি, সেই রেখাটা কখনোই গিয়ে এখানে ম্যাচ করবে না। তার কারণ তাহলে এইটা একটা, যে যেহেতু এটা তোমার অ্যাকুরেট কোনো মান দিতে পারছে না, এটা 100% বলা যাবে না। তাই দেখবে এর +-6 সিগমার মধ্যে 99.74% মানে +-3 সিগমার মধ্যে অবস্থান করছে। আর তার বাইরে তাহলে তোমার এই যে 0.26% ডেটা, সেটা কোথায় থাকে? সেটা
এই ডান দিকে কিছু এবং বাম দিকে কিছু থাকে বিস্তৃত হয়ে, যেটাকে আমরা খুঁজে পাই না। এই জন্যই এক্স অক্ষ সঙ্গে কখনোই এই রেখাটি মিশে যায় না। এবং প্লাস মাইনাস 1 সিগমার মধ্যে 68.26 মতান্তরে 278, যাই বলো না কেন এরকম একটা পার্সেন্টেজ থাকে। মানে 26ও বলতে পারো, 27ও বলতে পারো, 28ও বলতে পারো, বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম ধরে থাকে। তো পরীক্ষায় থাকলে যে কোনো একটাই থাকবে তিনটের মধ্যে। প্লাস মাইনাস 2 সিগমার মধ্যে 95.45 বা 44% থাকে। আর প্লাস মাইনাস 3 সিগমার মধ্যে 99.74% থাকে। এইখান থেকে একটি প্রশ্ন হতেই পারে এবং হয়ে থাকে। আরেকটি যেটা প্রশ্ন, যে এই যে স্বাভাবিক বন্টনের লেখচিত্রের প্রসার ও উচ্চতার মধ্যে একটা আনুপাতিক সম্পর্ক রয়েছে, কি রকম না, লেখচিত্রের উচ্চতাটি প্রসারের 2/3 অংশ হয়। অর্থাৎ এই যে উচ্চতা আর এই যে প্রসার, এই যে প্রসার যদি আমাদের 100 ধরি, তাহলে তার 3/2 উচ্চতা হয়, অর্থাৎ 66 হবে উচ্চতা। এই জন্য এটাকে 2/3 ধরা হচ্ছে। ধরো এই 2/3 না বলে তোমাকে এটা বলতে পারে যে আনুপাতিক সম্পর্কের ক্ষেত্রে সাধারণ এই লেখচিত্রের উচ্চতা প্রসারের 100-র মধ্যে 66%। অথবা ঘুরিয়ে বলতে পারে প্রসার উচ্চতার কত অংশ। এই রকম ঘুরিয়ে থাকতে পারে। সুতরাং এটা মনে রাখতে হবে যে উচ্চতা প্রসারের 2/3 অংশ থাকে, তার মানে সেটা ঘুরিয়েও হতে পারে, অথবা সেটা পার্সেন্টেজেও কনভার্টেড হতে পারে, প্রশ্ন হয়। যাই হোক, এখান থেকে প্রশ্ন ঠিক এই রকমই হয়। সেই জন্য এখানে সেই প্রশ্ন দিয়েছি, দেখো যে কোনটা সঠিক উত্তর হবে বলার জন্য। তাহলে এখানে তোমরা স্বাভাবিকভাবেই বলতে পারো যে অপশন সি সঠিক, তাই তো? কমেন্ট করো। এ হবে। ও, এ হবে না, সি হবে না। ওকে, ভেরি গুড। অপশন এ হচ্ছে সঠিক। এইটা বলো তো, +1 সিগমার মধ্যে স্বাভাবিক বন্টনের ক্ষেত্রে কত স্কোর থাকে? আনমিউট বি। করে বলতে পারো। হ্যাঁ, বলো। অপশন বি। এ এ অপশন বি, অপশন এ। একদমই, যেটা কনফিউজড হলো যে অপশন বি তোমরা 2-3 জন বললে অপশন বি। অপশন বি হবে না। কেন? এখানে +1 সিগমা বলা হয়েছে, +1 সিগমার মধ্যে হচ্ছে 34.14। আর যদি এটা +-1 সিগমা বলতো, তখন তোমাদের অপশন বিটা সঠিক হতো। এটাই, মানে এই জায়গাগুলোই কেয়ারফুলি উত্তর দেবে, না হলেই গন্ডগোল। ধরো সাপোজ তোমাকে বলে দাও +3 সিগমার মধ্যে কত, অর্থাৎ এই লেখচিত্র বন্টনের +3 সিগমা মানে ডান দিকটা, আর +-3 সিগমা মানে টোটালটা। সুতরাং সেই জায়গাটা তোমাকে খেয়াল রাখতে হবে। এর উপযোগিতাগত দিক থেকে যদি দেখো, যে এটি শিক্ষামূলক তথ্যগুলিকে সামগ্রিক একটা রূপ প্রদান করতে সাহায্য করে। এবং মূলত যেটা আমি তোমাদের আগেও বললাম, যে লেখচিত্রের বাম দিকে নিম্ন পারদর্শিতা সম্পন্ন শিক্ষার্থী, লেখচিত্রের মাঝে স্বাভাবিক পারদর্শিতা সম্পন্ন শিক্ষার্থী, এবং লেখচিত্রের ডান দিকে উন্নত পারদর্শিতা সম্পন্ন শিশু বা শিক্ষার্থী বা তথ্য থাকে। এইটা বুঝতে সাহায্য করে এই এই নর্মাল প্রবাবিলিটি কার্ভ। এবং যেখানে এখানে তোমাদের এই ছবিটা দেখলেই বুঝতে পারবে যে +-1 সিগমার মধ্যে সব থেকে বেশি ডেটা, তাহলে এখানে হচ্ছে তোমার স্বাভাবিক। এই দিকটাই নিম্ন মেধা সম্পন্ন, আর এই দিকটি উচ্চ মেধা সম্পন্ন শিক্ষার্থী বেশি অবস্থান করে। এই -3, এখানে আর একটা প্রশ্ন হয় যে -3 থেকে -1 পর্যন্ত যে তথ্যগুলি বা যে শিক্ষার্থীরা অবস্থান করে, তাদের মেধা নিম্ন মেধা সম্পন্ন। -1 থেকে +1
বা তার বেশি পর্যন্ত +2 পর্যন্ত ধরতে পারো থাকে স্বাভাবিক মেধা সম্পন্ন, আর +2 থেকে +3 পর্যন্ত উচ্চ মেধা সম্পন্ন শিক্ষার্থী। এখান থেকেও এটা মনে রাখবে, প্রশ্ন হতে পারে একটা। এবং এই শিক্ষামূলক এবং মনোবৈজ্ঞানিক যে অভিক্ষাগুলি আদর্শায়িত করার সময় এই লেখচিত্রের ব্যবহার করা হয়ে থাকে। আদর্শায়িত করার বিভিন্ন পদ্ধতি রয়েছে, যেটা আমরা তোমার ওই স্ট্যান্ডার্ডাইজেশন অফ টেস্টের ক্ষেত্রে ওটা আলোচনা করা হয় ইউনিট 9-এ, তার বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে এবং তার পদ্ধতি তো আমি কয়েকটা তোমাদের অলরেডি বলেইছি, যে সেই সব পদ্ধতিকে অবলম্বন করে এই স্ট্যান্ডার্ডাইজেশন করা হয়। সেই ক্ষেত্রে এই এনপিসির ব্যবহার থাকে। এবং এই যে ইন্টারনাল কনসিস্টেন্সি যেটা বলছিলাম, যে আভ্যন্তরীণ সামঞ্জস্যতা নির্ণয়ের ক্ষেত্রে এই এনপিসি ব্যবহার করা হয়। তোমরা এই ইন্টারনাল কনসিস্টেন্সির পদ্ধতি হিসাবে তোমরা KR20, KR21 এগুলো জানবে, যে সেই পদ্ধতি অনুসরণ করে রিলায়েবিলিটির মাধ্যম মানে রিলায়েবিলিটিকে যাচাই করার জন্য ইন্টারনাল কনসিস্টেন্সি ব্যবহার করা হয় এই KR21 পদ্ধতির মাধ্যমে। এবং এই ABCDE বিভিন্ন উপদলে বিভক্ত করার জন্য, কিভাবে উপদলে বিভক্ত হচ্ছে, ওই যে যেহেতু ধরো নিম্ন মেধা, সাধারণ মেধা, উচ্চ মেধা, এইভাবে যদি আমরা ভাগ করতে পারি, তাহলে স্বাভাবিকভাবেই সেখানে আমরা উপদলে একটা গোষ্ঠীকে বিভক্ত করে নিতে পারবো। তো সেই ক্ষেত্রে এই নর্মাল প্রবাবিলিটি কার্ভ আমাদের সাহায্য করতে পারে। এইবারে তোমাদের একটা হয়তো মিসকনসেপশন থাকতে পারে, যেটা আমি শুনেছি বেশিরভাগ জনের কাছে, যে নর্মাল প্রবাবিলিটির কার্ভের টাইপস হচ্ছে কাটোসিস এবং স্কিউনেস। না, এই কনসেপ্টটা যদি থেকে থাকে তাহলে সেটা আজ থেকে একটু ভুলে যেতে হবে। কারণ যদি তোমার ডিস্ট্রিবিউশনটা যদি নর্মাল হয়, তাহলে তো মিন মিডিয়ান মোড একই সরল রেখায় অবস্থান করবে। আর মিন মিডিয়ান মোড যদি একই সরল রেখায় অবস্থান করে, তাহলে সেটা স্কিউনেস আর কাটোসিস হবে কি করে? কারণ স্কিউনেসের প্রাথমিক শর্তই তো মিন মিডিয়ান মোড আলাদা আলাদা সরল রেখায় অবস্থান করতে হবে। সুতরাং এটা মনে রাখতে হবে, নর্মাল প্রবাবিলিটি কার্ভের টাইপস নয়, নন নর্মালিটির টাইপস হচ্ছে মিন মিডিয়ান, এই তোমার স্কিউনেস এবং কাটোসিস। এবং এই স্কিউনেস কিসের উপর ভিত্তি করে বিভক্ত হয়েছে? ডিপেন্ড অন দ্য বেসিস অফ মিন মিডিয়ান মোড, অর্থাৎ গড়, মধ্যমান এবং মোডের বা ভূইষ্ঠকের যে অবস্থান, তার উপর ভিত্তি করে স্কিউনেস তৈরি হয়েছে। আর ডিপেন্ড অন দ্য হাইট অর্থাৎ তীক্ষ্ণতার উপর ভিত্তি করে কাটোসিস এই ভাগ করা হয়েছে। এবং এই স্কিউনেসের আবার দুটি ভাগ, একটি পজিটিভ একটি নেগেটিভ। কাটোসিসের প্লেটি, মেসো এবং লেপ্টিকাটিক তোমরা জানোই, সেই সম্পর্কে আমি ছোট্ট কিছু আলোচনা রাখবো। তার আগে আমরা জেনে নেব এই অস্বাভাবিক বন্টনের কারণ কি কি। যদিও আমি আগে কিছুটা উল্লেখ করার চেষ্টা করেছিলাম, যে এই অস্বাভাবিক বন্টনের কারণ হতে পারে একটা, যে এই যে সহজ এবং জটিল প্রশ্ন, অর্থাৎ তুমি যেটা 20-60-20 নীতি যদি না মেনে একটা মানে কোয়েশ্চেনিয়ার তৈরি করো, সেই ক্ষেত্রে অতিরিক্ত সহজ প্রশ্ন বেশি হয়ে যেতে পারে বা অতিরিক্ত জটিল প্রশ্ন বেশি হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা অস্বাভাবিক বন্টন দেখা দিতে পারে। এবং নমুনা নির্বাচনের ত্রুটির ক্ষেত্রে, যেটা তোমরা রিসার্চে যদি নেট সেটের জন্য কেউ পড়ো, সেখানে তোমরা নিশ্চয়ই জানবে যে স্যাম্পলিং এরর যেটাকে বলা হয় আর কি, যে আমি আমার পছন্দ মতো একজন অ্যাজ এ রিসার্চার যদি পছন্দ মতো যদি কোনো বিষয় নিয়ে মানে স্যাম্পল যদি নির্বাচন করি, সেই ক্ষেত্রে আমার গবেষণাটি বায়াসড এটা বলা হয়, ঠিক সেটাকেই বলা হচ্ছে যে এই নমুনা নির্বাচনে যদি কোনো ত্রুটি থাকে, সেই ক্ষেত্রেও বন্টনটি অস্বাভাবিক হতে পারে, বা নমুনা নির্বাচন পদ্ধতির ত্রুটির ক্ষেত্রেও সেটা হতে পারে। এবং প্রতিনিধি দলের আগ্রহ, অর্থাৎ তুমি যাদের কাছ থেকে ডেটাটি কালেকশন করছো, তাদের যদি ইচ্ছা না থাকে, র্যান্ডমলি ধরো উত্তর দিয়ে চলে যাবে। এই যে ধরো সাপোজ আজকে এই যে আজকে আমি ক্লাস করাচ্ছি, তোমাদের যদি ইন্টারেস্ট না থাকতো, আগ্রহ না থাকতো, স্বাভাবিকভাবেই তোমরা জয়েন করতে না। যাদের ইন্টারেস্ট নেই তারা জয়েন করে না, এটাই তো স্বাভাবিক। তাহলে না থাকা সত্ত্বেও যদি জোর করে ধরে নিয়ে আসার ব্যাপারটা থাকতো বা হতো, তাহলে হয়তো কেউ আসতো, বাট তার মন এখানে থাকতো না। ঠিক একই রকম, আমার ধরো উত্তর আমি নিতে গেছি কারো কাছে, বাট তার কোনো ইচ্ছা নেই, কিন্তু জোরপূর্বক সে যাই হোক যা পারছে টিক চিহ্ন দিয়ে ছেড়ে দিচ্ছে, সুতরাং তার অ্যাকচুয়াল মনের ভাবটা প্রকাশ হচ্ছে না। এই সমস্ত কারণে বন্টন অস্বাভাবিক হতে পারে।
বেশ, এই প্রেক্ষিতে একটা প্রশ্ন রেখেছি যে অস্বাভাবিক বন্টনের ক্ষেত্রে কোনটি সঠিক নয়? উত্তর দাও। অপশন এ। অপশন এ। আচ্ছা, একদম ভেরি গুড। যেহেতু বলা হয়েছে কোনটি সঠিক নয়, অপশন এ, মিন মিডিয়ান মোড কখনোই একই সরলরেখায় থাকবে না, সুতরাং এটা সঠিক উত্তর। স্কিউনেস, আমি আগেই বললাম যে স্কিউনেস মূলত মেন মিডিয়ান মোডের অবস্থানের তারতম্যের কারণেই এই স্কিউনেস বা প্রতিসাম্য বৈষম্য এটা তৈরি হয়। তাহলে যখন স্বাভাবিক বন্টন হচ্ছে সেটাকে আমি বলেছিলাম যে প্রতিসাম্য বা সামঞ্জস্যপূর্ণ বন্টন, আর যখনই এটা নন নর্মাল হচ্ছে তখনই সেটা প্রতি বৈষম্য হয়ে যাচ্ছে। এই প্রতি বৈষম্য আবার দুই ধরনের হতে পারে, একটি ধনাত্মক, একটি ঋণাত্মক। এইখান থেকে প্রশ্ন হয় ধনাত্মক প্রতি বৈষম্য কি হয় না, এই ক্ষেত্রে মানে ডান দিকের থেকে বাম দিকের ডেটার সংখ্যা অনেক বেশি হয়। দেখো, এই যদি আমার নর্মাল প্রবাবিলিটি কার্ভের একটা অংশ হয়, মানে স্কিউনেসের ধরো এটা হচ্ছে ধনাত্মক স্কিউনেস হিসাবে, পজিটিভ স্কিউনেস হিসাবে দেখানো হচ্ছে, যেখানে দেখো ডান দিকে ডেটা কম বাম দিকে ডেটা বেশি। এটা মনে রাখার সুবিধার্থে এইভাবে মনে রাখতে পারো যে একমাত্র স্কিউনেস আর কার্টোসিসের ক্ষেত্রে এই ধনাত্মক পজিটিভ বেশি এগুলোর মধ্যে একটা বিপরীত সম্পর্ক বর্তমান। কিরকম না, পজিটিভ স্কিউনেসে মানে ডান দিক মানে আমরা পজিটিভ বুঝি, বেশি বুঝি, কিন্তু এই ক্ষেত্রে ডান দিকে পজিটিভ স্কিউনেসে ডান দিকে কম হয় আর বাম দিকে বেশি হয়, তাহলে এই ক্ষেত্রের বিপরীত সম্পর্ক বিদ্যমান। এবং মিন মিডিয়ান মোডের অবস্থানগত দিক থেকে যদি দেখো, ওয়াই অক্ষ থেকে মোড সব থেকে কাছে, মিন সব থেকে দূরে বা বড় বলতে পারো। তাহলে এই ধরনের একটা প্রশ্ন হয় যে পজিটিভ স্কিউনেসের ক্ষেত্রে নিম্নোক্ত মিন মিডিয়ান মোডের কোন অবস্থানটি সত্য। এইবারে তাহলে সত্য হচ্ছে মিন সব থেকে বড় হবে, তারপর মিডিয়ান, তারপর মোড। স্বাভাবিকভাবেই এই জায়গাটি মনে রাখলে একটা প্রশ্ন এখান থেকে পারবে করতে। নেগেটিভের ঠিক তার বিপরীত হবে, আর কিচ্ছু বলার নেই। মিন সব থেকে কাছে অবস্থান করবে, জাস্ট এটা ঘুরে যাবে, আর মিডিয়ানের অবস্থান জানবে সব ক্ষেত্রেই সমান। আর এখানেও তাহলে নেগেটিভের সঙ্গেও দেখো এর একটি মানে নেগেটিভ সম্পর্কও বর্তমান। নেগেটিভ স্কিউনেসে বাম দিকে কম, ডান দিকে বেশি অবস্থান করছে। এই ক্ষেত্রে বলো, ঋণাত্মক বৈষম্যের বা নেগেটিভ স্কিউনেসের ক্ষেত্রে কোনটি সঠিক তাহলে? বি। অপশন বি। বলো। বি। হ্যাঁ, গুড। অপশন এ, ভেরি গুড। না, যে বি বললে একটু মিস্টেক হচ্ছে বোঝার। দেখো, এখানে যেটা অপশন এ হবে, কারণ ঋণাত্মকে বলা হয়েছে যে মিন সব থেকে কাছে অবস্থান করছে, অর্থাৎ মিন ছোট, তাহলে মিনের থেকে এখানে মিডিয়ান বড়, মিডিয়ানের থেকে আরো মোড বড়। ওকে, এই হলো। এবারে কার্টোসিস, কার্টোসিস আমি আগেই বললাম যে এটা হচ্ছে তীক্ষ্ণতার উপর বা হাইটের উপর বেশ করে তৈরি হয়, তৈরি হয়েছে আর কি। এখানে একটা এক্সাম্পল দিলে ভালো বুঝতে পারবে। তোমাদের হয়তো অনেকেরই যদি গ্রামের দিকে বাড়ি হয়, এখন যদি আবার বাড়ির কাছে যদি খেজুর গাছ থাকে, খেজুর গাছ বা আম গাছ দেখবে, মানে আমি এটা যখন ছোট ছিলাম আমি খেয়াল করতাম যে যখন খেজুর পাড়া হয় গাছ থেকে, যে উপরে ধরো একটা নড়ানো হচ্ছে আর নিচে একটা কাপড় দিয়ে ধরা হচ্ছে, কাপড় দিয়ে ধরা হয়। এবং সেখানে মানে ধরো স্বাভাবিকভাবে যে মানে খেজুরটা পড়ার পর তাহলে সব থেকে মানে কাপড়টা নিচের দিকে নেমে যায় একটা জায়গা, অর্থাৎ যেখানে সব থেকে বেশি ডেটা চলে যাচ্ছে ওই ডেটাটা সব থেকে বেশি নিচে চলে যাচ্ছে, মানে ঝুলে যাচ্ছে। কিন্তু এই কার্টোসিসের ক্ষেত্রে তার মানে একটু বিপরীত হয়। কিরকম, কার্টোসিসে যেখানে সব থেকে বেশি ডেটা থাকে সেই জায়গাটা চ্যাপ্টা হয়। এর উদাহরণ সপক্ষে এটা মনে রাখতে পারো, এটা ভাবতে পারো যে তোমরা দেখবে যে ট্রাক্টরে করে যখন বার্লি আসে, তখন দেখবে মানে বাড়ি করার জন্য ধরো বার্লি আসছে, আর একটা বাচ্চা শিশু খেলার জন্য এক মুঠি বালি নিয়ে খেলছে। সেই ক্ষেত্রে দেখবে যে একটা বাচ্চা শিশু যে এক মুঠি বালি, যেটা দেখবে সে হয়তো নিজে হাতের মুঠি করে বসিয়ে রাখতে পারছে, বসিয়ে দিচ্ছে, সেটা সুন্দর বালিটা কিন্তু মানে দণ্ডায়মান ভাবে ঋজু ভাবে থাকছে।
কিন্তু যখন ট্রাক্টরে করে বালি আসছে এবং হাইড্রোলিক তুলে যখন বালিটা ফেলা হচ্ছে, তখন দেখবে সেই বালিটা কিন্তু আর মানে অতটা ঋজুভাবে থাকছে না, তখন প্লেটি ভাব চলে আসছে, তখন সেটা অনেকটা কিন্তু চ্যাপ্টা আকৃতির হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে যেটা বলার চেষ্টা হচ্ছে যে যত ডেটা যেখানে বেশি সেখানে তীক্ষ্ণতা তত কম, যেখানে ডেটা যত কম সেখানে তীক্ষ্ণতা তত বেশি হবে, এবং তার উপর ভিত্তি করেই এই তিনটি ভাগ করা হয়েছে। প্লেটিকাটিক, সেখানে সব থেকে বেশি ডেটা; মেসোকাটিক, এখানে মাঝারি ডেটা; লেপ্টিকাটিক, এখানে সাধারণের তুলনায় বা স্বাভাবিকের তুলনায় কম ডেটা। এখান থেকে প্রশ্ন হয় কিরকম, লেপ্টোকাটিক যেটা কি বললাম না, স্বাভাবিক বন্টনের থেকে এটা উঁচু হয় কারণ এখানে ডেটা কম। তাহলে স্বাভাবিক বন্টনের যে কাটোশিসের মান তোমরা জানো যে 0.263, তাহলে 0.263 থেকে কম ডেটা থাকে লেপ্টিকাটিকে, আর প্লেটিকাটিকে হচ্ছে 0.263 থেকে বেশি, কারণ এটা আকৃতি চ্যাপ্টা এবং এখানে অনেক বেশি ডেটা থাকে। আর মেসোকাটিকে হচ্ছে সমান, অর্থাৎ এটা হচ্ছে তোমার স্বাভাবিক বন্টনের যে লেখচিত্র তার যে মান তার সঙ্গে এটা সমান, এখানে হচ্ছে 0.263 এর মান। এই প্রেক্ষিতে একটি প্রশ্ন রাখা হয়েছে, ধরো এই প্রশ্নটি পড়ে উত্তর দাও। বলো। Option B. অপশন বি। আচ্ছা, গুড, একদম ভেরি গুড। যেহেতু এখানে আকৃতি চ্যাপ্টা বলা হয়েছে, সুতরাং এটা হচ্ছে প্লেটিকাটি। বাহ, খুব ভালো বুঝেছো এবং শুনেছো। ওকে, আজকে আমার আলোচনা মূলত এই পর্যন্তই ছিল, এখানে আমি কমপ্লিট করছি। যদি তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে তাহলে বলো।